আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমাদের হাতে ভিক্টর হিউগোর সেই বিখ্যাত উপন্যাস মানে লে মিজারাবল, সেটার ওপর কিছু তথ্য আছে। তো আজকে আমরা এই তথ্যগুলো নিয়েই একটু গভীরভাবে আলোচনা করব। অবশ্যই। উপন্যাসটা তো ১৮৬২ সালের, ফরাসি বিপ্লবের পরের সময়কার ফ্রান্স। হ্যাঁ, আর এর আবেদনটা কিন্তু দেখুন এত বছর পরেও একটু কমেনি। একদমই কালজয়ী যাকে বলে। তো চলুন এর গভীরে গিয়ে দেখি মূল গল্পটা কি, চরিত্রগুলো কেমন, আর হিউগো আসলে কি বলতে চেয়েছেন। আচ্ছা, শুরুতেই তাহলে একটু প্রেক্ষাপটটা বুঝে নেওয়া দরকার, তাই না? হ্যাঁ, সেটা খুব জরুরি। সময়টা ছিল ১৮১৫ থেকে ১৮৩২-এর ফ্রান্স। মানে নেপোলিয়নের পতনের পর দেশজুড়ে একটা অস্থিরতা, সামাজিক বৈষম্য তখন চরমে, আর আইনকানুনও ছিল সাংঘাতিক কড়া। কঠিন সময়। হ্যাঁ, সামান্য অপরাধের জন্যেও মানুষ ভয়ানক শাস্তি পেত। আর এই কঠিন সময়ের মধ্যেই তো আমাদের মূল চরিত্র জঁ ভালজার কাহিনী শুরু হচ্ছে। সামান্য রুটি চুরি, আর তার জন্য ১৯ বছরের জেল, ভাবা যায়? কিন্তু এখানেই গল্পটা একটা মোড় নেয়, একটা অসাধারণ ঘটনা ঘটে। হ্যাঁ, বিশপ মিরিয়েলের সাথে সেই সাক্ষাৎ। ভালজান আশ্রয় পেয়েও চুরি করে পালায় রূপোর জিনিস নিয়ে। কিন্তু ধরা পড়ে যায়। আর তখন বিশপ যা করেন সেটা অকল্পনীয়। তিনি ভালজানকে পুলিশে তো দিলেনই না, উল্টো আরও দুপর রূপোর বাতিদান দিয়ে দিলেন। আর সেই কথাটাও বললেন, আমি তোমার আত্মাকে কিনে নিয়েছি, ঈশ্বরকে দান করেছি। ঠিক, এই যে নিঃস্বার্থ ক্ষমা, এই বিশ্বাস, এটাই ভালজানের ভেতরটাকে একদম নাড়িয়ে দেয়, তার মনটা বদলাতে শুরু করে। এটাই তো কাহিনীর আসল ম্যাজিক, তাই না? এই একটা দয়ার কাজ পুরো জীবনটাকে পাল্টে দিল। তিনি অতীত ভুলে নতুন নামে মেসিয়ে মেদেলিন হয়ে নতুন জীবন শুরু করেন। সৎ পথে ব্যবসা করে উন্নতি করেন, এমনকি মেয়রও হন। এটা দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, হুগো যেন দেখাচ্ছেন যে মানুষ আসলেই বদলাতে পারে, শুধু একটা সুযোগ দরকার। কিন্তু সমাজ কি সবসময় সেই সুযোগ দেয়? ফন্তিনের গল্পটা ভাবুন একবার। উফ, ফন্তিন, তার কাহিনীটা সত্যিই খুব করুণ। নিজের মেয়ে কাসেতকে মানুষ করার জন্য তাকে কি না করতে হয়েছে। কাজ হারানো, চুল বিক্রি, দাঁত বিক্রি, শেষে শরীর বিক্রি পর্যন্ত। এটা শুধু ফন্তিনের একা ট্র্যাজেডি নয়, এটা ওই সময়ের সমাজের ভণ্ডামি, নারীর প্রতি যে ভয়ঙ্কর অবিচার ছিল সেটার একটা নির্মম ছবি। আর মানে মেয়ের মেদেলিন, তিনি তো ফন্তিনের এই অবস্থা দেখে চুপ করে থাকতে পারেননি। না, পারেননি। তিনি ফন্তিনকে সাহায্য করেছেন, কথা দিয়েছেন তার মেয়ে কাসেতের দায়িত্ব নেবেন। কিন্তু ওই যে কথায় বলে, পুরনো পাপ পিছু ছাড়ে না। ঠিক তখনই তো ইন্সপেক্টর জাবেরের প্রবেশ। জাবের আইনের প্রতি একনিষ্ঠ, কিন্তু একটু যেন অন্ধ। তার কাছে আইনি সব, মানবিকতার জায়গা খুব কম। সে বিশ্বাসই করে না যে ভালজার মতো কেউ বদলাতে পারে। আর যেই সে ভলজার আসল পরিচয় জানতে পারল, ব্যাস, আবার শুরু হলো ভালজার পালিয়ে বেড়ানো, এবার সাথে কাসেত। এই লুকোচুরির মধ্যেই কনসেপ্ট বড় হয়। তার প্রেম হয় মারিউস পমার্সের সাথে। হ্যাঁ, তরুণ বিপ্লবী মারিউস। আর প্যারিসে তখন আবার রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ১৮৩২ সালের জুন বিদ্রোহ আসন্ন। হ্যাঁ, সেই ঐতিহাসিক জুন বিদ্রোহ। ছাত্র শ্রমিকরা রাস্তায় নেমে আসে, ব্যারিকেড তৈরি হয়। মারিউসও সেই বিদ্রোহে যোগ দেয় এবং খুব খারাপভাবে আহত হয়। আর এখানেই ভালজাইম চরিত্রের আর একটা অসাধারণ দিক আমরা দেখতে পাই। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি মারিউসকে বাঁচান। হ্যাঁ, প্যারিসের ওই নোংরা নর্দমার ভিতর দিয়ে কাঁধে করে আহত মারিউসকে বয়ে নিয়ে আসেন। এটা প্রায় অবিশ্বাস্য একটা কাজ। ভাবা যায়। আচ্ছা, আর জাভেরের কি হলো, সেই কড়া পুলিশ অফিসারের? জাভের তো শেষ পর্যন্ত ভালজাকে ধরেন, কিন্তু ভালজার মহত্ব দেখে, বিশেষ করে যখন ভালজাং সুযোগ পেয়েও তাকে মারেন না, ছেড়ে দেন, ভালজাংয়ের ভেতরের দুনিয়াটা ওলটপালট হয়ে যায়। তার মানে আইন আর ন্যায়ের যে দ্বন্দ্বটা চলছিল, তারপর সেন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আইন যেন এখানে মানবতার কাছে হার মানে। গল্পে আরও কিছু চরিত্র আছে যারা মনে দাগ কাটে, যেমন ধরুন এপোনিন। হ্যাঁ, এপোনিন, থেনার্দিয়ে দম্পতির মেয়ে। মারিউসকে সে একতরফা ভালোবাসত, আর শেষে মারিউসের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দেয়। নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগ। আর তার বাবা মা, থেনার্দিয়ে দম্পতি? তারা হলো লোভ, নীচতা, মানে সামাজিক যে পচন, তারই প্রতিচ্ছবি। ঠিক। আসলে এই সব চরিত্র, এই সব ঘটনা দিয়ে হুগো কিছু
চিরন্তন প্রশ্ন তুলে ধরেছেন, তাই না? অবশ্যই, যেমন ক্ষমার শক্তি, নতুন করে শুরু করার সম্ভাবনা, যেটা ভালজাংয়ের জীবনে দেখি। আইন আর ন্যায় বিচারের মধ্যে যে সূক্ষ্ম কিন্তু জরুরি পার্থক্যটা আছে। ভালজা বনাম জাভের। নারীর প্রতি সমাজের অবিচার, তাদের ত্যাগ, ফন্তেন আর এপোনিনের মাধ্যমে, আর অবশ্যই দারিদ্র্য, শ্রেণী বৈষম্য। তাহলে সব মিলিয়ে লি মিজারেবল শুধু একটা উপন্যাস নয়, এটা মানবতা, ন্যায় বিচার আর মুক্তির এক গভীর অন্বেষণ। আমাদের কাছে থাকা তথ্যে যেমনটা বলা হয়েছে, হুগো যেন সমাজের সামনে একটা আয়না ধরেছেন। একদম, মানুষের বদলে যাওয়ার ক্ষমতা, ক্ষমার শক্তি, ভালোবাসার মহিমা, এই সব কিছু নিয়েই তো এই উপন্যাস। যা আমাদের আজও ভাবায়। আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আজকের আলোচনার শেষে। বলুন। এই যে ১৯ শতকের ফ্রান্সের গল্প, এটা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? আজকের সমাজ আইন আর ক্ষমার মধ্যে ভারসাম্য রাখতে কতটা পারছে? একজন মানুষ যদি সত্যি বদলাতে চায়, আমরা তাকে সেই সুযোগটা কতটা দিই, ব্যক্তি হিসেবে, সমাজ হিসেবে? গভীর প্রশ্ন। এই ভাবনাগুলো নিয়েই তাহলে আজকের মতো শেষ করি। ঠিক আছে। ধন্যবাদ।